হিন্দু ভাই বোনদেরকে জানাই নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানাই আদাব। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছি। আমি অনেকজনকে ক্যামেরার বাইরে দেখছি। তো আপনারা তাড়াতাড়ি ক্যামেরায় চলে আসুন, কারণ যারা ক্যামেরায় থাকে টিচারদের ফোকাস কিন্তু তাদের উপরে থাকে। তো আজকে আপনারা অনেকে জানেন যে আজকের ক্লাসের টপিকটা কি, তো আবার অনেকেও জানেন না। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো এত সুন্দর একটা ক্লাসকে পবিত্র করার জন্য আমি এখান থেকে একজনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ডেকে নেব। তো কারা নিজ ইচ্ছায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন একটু হ্যান্ড রেজ করেন। ওই, কারো সাহস নেই? আমি কি ডেকে নেব? আচ্ছা, আমি এখানে এইচএস হান্নান ভাইকে দেখতে পাচ্ছি। সে হ্যান্ড রেজ করেছে। তো আমি তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। এই- আপনি স্যার, কোরআন তেলাওয়াত করেন। ওকে স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসসালামু আলাইকুম স্যার। তো অসংখ্য ধন্যবাদ হান্নান ভাইকে এত সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা সকলেই তাকে লাভ রেখ দিই। ধন্যবাদ জানাই। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তাই আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটি বিষয় নোট করবেন। তো আমি আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার মিউট হয়ে আছে। আমি আমার পরিচয় দিই। আমি সুদীপ্ত দাস। স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এটা আমি, ইনস্ট্রাক্টর অফ ইউনিক আইটি অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি গত 3 বছর থেকে এই ইউনিক আইটি প্রতিষ্ঠানের সাথে আছি। এখন আমি ইউনিক আইটি প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। তো আজকের টপিকটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা আজকে যে বিষয় নিয়ে জানবো সেটি আমি দেখাচ্ছি। তো অ্যাবাউট অফ ওয়ার্ড, ডিমান্ড অফ ওয়ার্ড, ইউজ অফ টেমপ্লেট অ্যান্ড ফিচার্স অফ ওয়ার্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো।
আশা করি আমার স্ক্রিনে দুইজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই দুজন হচ্ছে চার্লেস সিমনি এবং রিচার্ড ব্রুডি। এরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের জনক। এরাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অনুসন্ধান করেছে। এরা কিন্তু মাইক্রোসফট না, মাইক্রোসফট শুধু মাইক্রোসফট ওয়ার্ডের অনুসন্ধান মানে ফাউন্ডার তো আপনারা অনেকে জানেন, বিল গেট। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের জনক হচ্ছে চার্লিস সিমনি এবং রিচার্ড ব্রুডি। মাইক্রোসফট কি? মাইক্রোসফট হলো একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা উন্নত। এটি ব্যবহারকারীদের ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, ফরম্যাটিং এবং প্রিন্ট করার সুযোগ প্রদান করে। মাইক্রোসফট ওয়ার্ডের জনক কে? মাইক্রোসফট ওয়ার্ডের জনক হলো চার্লস সিমনি এবং রিচার্ড ব্রোডি, যা একটু আগে আপনারা স্ক্রিনে দেখতে পেলেন। তো তারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় এটি তৈরি করেন। মাইক্রোসফট ওয়ার্ড কবে প্রতিষ্ঠিত হয়? মাইক্রোসফট ওয়ার্ড প্রথমবার প্রকাশিত হয় 1983 সালের 25 অক্টোবর। এবং প্রথমে এটি মাল্টি টুল ওয়ার্ড নামে পরিচিত ছিল এবং পরে এর নাম দেওয়া হয় মাইক্রোসফট ওয়ার্ড। এই বিষয়টি আপনারা সবাই নোট করবেন। আগে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের নাম ছিল মাল্টি টুল ওয়ার্ড, তারপরে এটার নাম দেওয়া হয় মাইক্রোসফট ওয়ার্ড। তো এবার আমরা দেখবো যে মাইক্রোসফটের ডিমান্ড কতটুকু আছে আমাদের ইন্টারন্যাশনাল লোকাল মার্কেট প্লেসে। তো তার জন্য আমি গুগল ক্রোমে চলে আসলাম। এবার আমি এখানে ফাইবার সার্চ করব। ফাইবারে এসে এখানে সার্চ করব মাইক্রোসফট ওয়ার্ড। আমি শর্টকাটে এমএস ওয়ার্ড লিখলাম, কারণ মাইক্রোসফটের শর্টকাট হচ্ছে মানে অ্যাব্রিভিয়েশন এমএস ওয়ার্ডে, এমএস এর সব এমএস এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে মাইক্রোসফট, আর এটাকে আমরা সংক্ষেপে এমএস ওয়ার্ড বলে থাকি। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের কি পরিমাণ ডিমান্ড রয়েছে। এই ব্যক্তি মাইক্রোসফট থেকে মাইক্রোসফট ওয়ার্ডের টেমপ্লেট, ডকুমেন্ট এগুলো তৈরি করে $30 ইনকাম করতে পারছে, এবং এই ব্যক্তি $15। তো আপনারা শুধু মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ডে শুধু লেখালেখি করা যায় বা সিভি, প্যারাগ্রাফ এগুলো শুধু মানে নিজের ব্যক্তিগত কাজে লাগে, কিন্তু না, এটা কিন্তু ফাইবারে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কিন্তু এটা ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। তো তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এটা আমি প্রথমেই বলেছি। তো এজন্যই আমি সবাইকে প্রথমেই নোট করে রাখতে বলেছি। আর আজকের ক্লাসে যদি কারো কারো কোনো সমস্যা হয়ে থাকে, তো সেই সমস্যার বিষয়ে আমরা ক্লাসের শেষে আমরা জানবো সবার থেকে পার্সোনালি ভাবে। এবার আপনারা দেখতে পেলেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কি পরিমাণ ডিমান্ড রয়েছে। এ ব্যক্তি $20, এ ব্যক্তি $15, এ ব্যক্তি $10, এও কিন্তু $15। তো এখানে হিউজ পরিমাণ কিন্তু ইনকাম হয়ে থাকে ফাইবারে মাইক্রোসফট ওয়ার্ডের উপর। আমাদের পরের টপিকটি ছিল হচ্ছে ইউজ অফ টেমপ্লেট। তো চলুন আমরা কিভাবে টেমপ্লেট ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারি। তো তার জন্য আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো। মাইক্রোসফট ওয়ার্ডে আসার জন্য আপনারা এখানে এই সার্চ বক্সে দেখতে পাবেন, সার্চ বক্সে এসে সার্চ করব ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। তো আপনারা শুধু জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে শুধু সিভি করা যায়, প্যারাগ্রাফ তৈরি করা যায়, তা কিন্তু না। এখানে কিন্তু বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, লেটার এগুলো কিন্তু তৈরি করতে পারেন। তো তার জন্য এখানে সার্চ বক্সে আপনারা যেটা লিখবেন সেটারই কিন্তু টেমপ্লেট চলে আসবে। এটাকে আপনারা চাইলে এডিটও করতে পারেন, এডিট করে আপনারা কাজ করতে পারেন এটার উপর। এখানে দেখছেন একটা বিজনেস কার্ডের ডিজাইন আছে। এখানে যদি আপনারা ক্রিয়েট লেখার পর যদি ওখানে যদি আপনারা লিখতে শুরু করেন, তাহলে দেখবেন ওটা এডিট হবে, এবং ওখানে এখান থেকে আপনারা সহজেই কিন্তু টেমপ্লেট ব্যবহার করে কাজটি সম্পন্ন করতে পারবেন। শুধু তাই নয়, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ক্যালেন্ডারও তৈরি করা যায়। আমি এখানে ক্যালেন্ডার লিখে সার্চ করলাম। এবার আপনারা স্ক্রিনে কিন্তু ক্যালেন্ডারের টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আমরা যদি এই ক্যালেন্ডারের উপর ক্লিক করি, তো এখানে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েট লেখার উপর ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন সাল সিলেক্ট করা এবং হচ্ছে মাস সিলেক্ট করা। তো আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো
কারণ এখানে তেমন কোনো বেশি কাজ নেই। এখানে আপনারা বছর সিলেক্ট করবেন, তো আমি 2025 সাল এখান থেকে সিলেক্ট করলাম এবং জানুয়ারি মাস সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করে আমরা সহজেই ক্যালেন্ডার তৈরি করতে পারবো। তো চলুন আমি দেখাই কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করব। আমি এখানে ওকে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ক্যালেন্ডারের টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আপনার চাইলে আপনার ছবি এখানে অ্যাড করতে পারবেন এবং আপনার টাইটেলটা এখানে লিখতে পারবেন। আর নিচের দিকে এখানে কোন কোন দিনে ছুটি আছে, সরকারি ছুটি, ওগুলো আপনারা এখানে লিখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের এটুকু কাজ, মাইক্রোসফট ওয়ার্ডের টেমপ্লেট ব্যবহার করে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো এবার আমি দেখাবো আপনাদেরকে যে টেমপ্লেট ছাড়া আমরা কিভাবে নিজে নিজে এটাতে কাজ করতে পারবো। তো আমি আবারও এবার ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড। তার আগে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কি কি আছে, মেন বিষয়গুলো কি কি। আমি এখানে মাইক্রোসফটের উপরে হেডিংটুকু স্ক্রিনশট নিয়ে রেখেছি। আপনারা এই উপরের লাইনটুকু দেখতে পাচ্ছেন, এই টুকুকে বলা হয় রিবন ট্যাব। এবং নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিবন ট্যাবের উপর ক্লিক করলে যেগুলো আসে সেটাকে বলা হয় রিবন। আমরা যদি এখানে এই রিবন ট্যাবের উপর ক্লিক করি, তো এখানে আলাদা আলাদা রিবন কিন্তু আসবে। আমি পরের পেজে যাচ্ছি এবং দেখাচ্ছি ক্লিয়ারলি ভাবে। এখানে আপনারা রিবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম ট্যাবের রিবন। এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, এটা ডিজাইন ট্যাব, এটা হচ্ছে লেআউট ট্যাব, আর এটা রেফারেন্স ট্যাব, আর এটা হচ্ছে মেলিং ট্যাব, আর এটা রিভিউ ট্যাব, আর এটা ভিউ ট্যাব। তো এগুলো অপশনাল, এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমি এটাকে সিলেক্ট করিনি এগুলোকে। এবার আমি প্র্যাকটিক্যালে যাই। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। প্রথমে আপনারা এখানে উপরের দিকে একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটিকে বলা হয় সেভ আইকন। এটার মাধ্যমে আপনারা এখানে যেসব কাজগুলো করবেন সেই কাজগুলোকে আপনারা সেভ করে রাখতে পারবেন। আর এখানে আর একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা ঝাপসা হয়ে আছে কারণ আমি এখানে কিছু লিখিনি। তো আমি যদি এখানে কিছু লেখালেখি করি, তো এটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আগের অবস্থায় চলে যাবে, এটাকে বলা হয় আনডু। আর এখানে আরেকটা আইকন দেখা যাচ্ছে, তো এটা আপনাদের থাকবে না কারণ আমার ল্যাপটপটি হচ্ছে টাচ স্ক্রিন, তাই। এবার আমি পরের অপশন আসি, ফাইলটা আপনারা শেষের দিকে দেখবো কারণ এটা আলাদা টপিক। আগে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হোম ট্যাবের উপর ক্লিক করা আছে। আর প্রথমে আপনারা ক্লিপবোর্ড অপশনে দেখতে পাচ্ছেন পেস্ট লেখা আছে, কাট আছে, কপি আছে, ফরম্যাট পেন্টার আছে। পেস্টের কাজটা কি, আপনারা আপনারা যদি এখানে আগে থেকে কিছু কপি করে রাখেন, তো আপনারা পেস্টে ক্লিক করে কিন্তু লেখাটা পেস্ট করতে পারবেন। এবং কাট আর আরেকটা কপি অপশন দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরুন আমি এখানে আমার নাম লিখলাম, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি এবং কাটে ক্লিক করি, তাহলে কিন্তু এটা মুছে যাবে এবং কপিও হয়ে যাবে। আর এবার আমি যদি এই পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আর যদি আমি কপি করি এখান থেকে, সেটা কিন্তু শুধু কপি হয়ে যাবে, কিন্তু এখান থেকে মুছে যাবে না। এটাই হচ্ছে কপি আর কাটের মধ্যে পার্থক্য। তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।
তো আমাদের ক্লিপবোর্ডের বিষয়গুলো দেখা শেষ। ফরম্যাট প্রিন্টারটা আমাদের হচ্ছে অত প্রয়োজন নেই। এবার আপনারা এই ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্ট বারের মধ্যে কি কি রয়েছে। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট বারে ফন্টের ডিজাইন চুজ করা অপশন রয়েছে। তো এখানে যদি আপনারা ক্লিক করি এবং এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন দেখতে পাবো ফ্রন্টের। তো এগুলোর উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর পাশের আরেকটা বার দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে ফ্রন্টের সাইজ। এখানে ক্লিক করলে আপনারা ফ্রন্টের কিন্তু সাইজ মানে পরিবর্তন করতে পারবেন। আমি এখান থেকে 72 রেখে দিলাম। আর পাশে এখানে আরেকটা ক্যাপিটাল লেটারে দেখতে পাচ্ছেন, এটার উপর যদি আমি কি ক্লিক করি তাহলে কিন্তু এভাবেও কিন্তু আপনারা ফন্টের সাইজ কিন্তু বাড়াতে পারবেন। আবার এটাতে ক্লিক করে কিন্তু আপনি ফন্টের সাইজ ছোট করতে পারবেন। আর আর হচ্ছে আমি এখানে আরেকটা ফন্ট দেখাই। তো অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে কিন্তু টাইমস নিউ রোমান ফন্টটি ব্যবহার করা হয়। এটা সবাই নোট করে রাখবেন, টাইমস নিউ রোমান। এই যে এটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফন্টটিকেই দেখতে পারবেন। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি এবং এখানে কিন্তু বি লেখা দেখতে পাচ্ছেন, এই বি লেখাটাকে বলা হয় bold। আপনারা যদি এই বি লেখার উপর ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা বোল্ড হয়ে যাবে, মানে লেখাটা কিন্তু মোটা হয়ে যাবে। আর এখানে আই লেখা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইটালিক। এটাতে ক্লিক করলে লেখাটি কিন্তু বাঁকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু বাঁকা হয়ে গেছে। আর অনেক সময় দেখতে পাবেন লেখার নিচ দিয়ে কিন্তু একটা লাল বা নীল আন্ডারলাইন চলে আসবে। তো এটা যদি আপনার স্পেলিং যদি ভুল হয়ে থাকে তাহলে এই লেখাগুলো কিন্তু দেয়। তো তার জন্য আপনারা আপনাদের মাউসের কিবোর্ডে মাউসের উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখতে পাবেন ইগনোর অল লেখা আছে। এই ইগনোর অল লেখাতে ক্লিক করলে কিন্তু এটা মুছে যাবে। আর যদি পুনরায় যদি নীল রং চলে আসে তাহলে এবার আপনারা ইগনোর ওয়ান্সে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন লেখাটি কিন্তু চলে গেছে। আর আরেকটা বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আন্ডারলাইন। আপনারা অনেক সময় লেখার ভেতরে কিন্তু আন্ডারলাইন করতে চান। তো তার জন্য এই ইউ লেখা আছে, এই ইউ এর উপর ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। আর এই আন্ডারলাইনের স্টাইল আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই এরো বাটন দেখতে পাচ্ছেন, এই এরো বাটনের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এই আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তার আগে এটাকে সিলেক্ট করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে কিন্তু আন্ডারলাইনটা চলে এসেছে। আপনারা চাইলে আন্ডারলাইনের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য লেখাটিকে সিলেক্ট করার পর এই এরো বাটনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন আন্ডারলাইন কালার। এখানে অনেকগুলো কালার আছে, আমি যদি লাল কালার দিয়ে থাকি তাহলে দেখুন লাল কালারটাও কিন্তু চলে এসেছে। আর আপনারা যদি আন্ডারলাইনটিকে যদি মোটা করতে চান তাহলে লেখাটিকে সিলেক্ট করার পর এখানে মোর আন্ডারলাইনে ক্লিক করবেন। সরি, আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মানে একটু ওল্ড ভার্সন হয়ে গেছে, তার জন্য এই অপশনটি যারা আপডেট ভার্সন পাবেন তো তারা এটা দেখে নেবেন, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবার আসা যাক আরেকটা বিষয়ে, সেটি হচ্ছে আমি এগুলোকে কেটে দিই। ধরুন আপনার একটি সুপার শপ আছে, তো সেখানে আপনি 50% ডিসকাউন্টে একটি প্রোডাক্ট বিক্রি করছেন, কিন্তু আপনি এই 50%-এর জায়গায় 60% বিক্রি করতে যাচ্ছেন। তো তার জন্য তো আপনাকে অবশ্যই এই 50%টিকে কেটে দিতে হবে। তো তার জন্য 50%টিকে সিলেক্ট করতে হবে এবং এই যে এবিসি লেখা আছে স্মল লেটারে, এটার উপর ক্লিক করতে হবে। এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে গেছে। আর আরেকটা বিষয়, সেটা আপনারা নোট করে রাখবেন, স্ট্রাইক থ্রো এর কিন্তু কোনো কিবোর্ড কমান্ড নেই। অন্যগুলো যতগুলোই থাকুক কিন্তু স্ট্রাইক থ্রো এর কোনো কিবোর্ড কমান্ড হয় না। আহ, আমি এখানে একটা স্ট্রাকচার স্ট্রাকচার লিখি। সরি,
এটা আমি কি লিখেছি আপনারা কি বলতে পারবেন কেউ? আমি কিন্তু এখানে পানির সংকেত লিখেছি, লেখাটি কিন্তু কি ঠিক হয়েছে? বানানটা কি আমার ঠিক আছে? অবশ্যই ঠিক নেই, কারণ এই টুটি কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এই টু কে নিচের দিকে আনার জন্য আমরা প্রথমে এই টু কে সিলেক্ট করব, এবং এই যে এক্স এর নিচে কিন্তু একটা টু দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই এইচ এইচ টু ও লেখাটি বা পানির সংকেতটি কিন্তু বানানটা ঠিক হয়ে গেছে, টুটি কিন্তু নিচের দিকে চলে এসেছে। এটাকে বলা হয় কিন্তু সাবস্ক্রিপ্ট। আপনারা এই বিষয়টিও কিন্তু নোট করে রাখবেন। আর আপনারা কিন্তু ক্লাস 10-এ বা 9-এ আপনারা কিন্তু অনেক সূত্র পড়াশোনা করেছেন। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো অনেকে জানেন আশা করি। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস, সরি, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই। এই স্কোয়ারটিকে আনার জন্য প্রথমে এই টু কে কিন্তু সিলেক্ট করতে হবে, তারপর এই যে এখানে আপনার এক্স এর উপরে কিন্তু একটি দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আমরা যদি এই সুপারস্ক্রিপ্টটাকে সিলেক্ট করি তাহলে এই টুটি কিন্তু এর মাথায় চলে যাবে। তো আমি বিটাকেও হচ্ছে পুনরায় সিলেক্ট করলাম এবং সুপারস্ক্রিপ্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বি এর মাথায় চলে গেছে। এবার আরেকবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় কেস। এই কেসটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেস আপনারা অনেক সময় প্রথমে নামের অক্ষরে কিন্তু ছোট হাতে দিয়ে থাকেন, যেরকম আমি এখানে করেছি। তো এটার জন্য কিন্তু আমাদেরকে ব্যাক স্পেসে ক্লিক করে তারপর কিন্তু শিফট চেপে এস এর উপর ক্লিক করতে হয়, তাহলে কিন্তু লেখাটির বড় হাতের হয়ে যায়। কিন্তু আমাদেরকে তা করতে হবে না, আমাদেরকে লেখাটিকে সিলেক্ট করতে হবে। এবং আমি যদি এখানে এই কেসের ওপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন সেন্টেন্স কেস। এই সেন্টেন্স কেসটির অর্থ হলো আপনি যদি কোনো প্যারাগ্রাফ শুরু করেন বা কোনো কিছু লিখতে শুরু করেন, তাহলে এটার প্রথম অক্ষর কিন্তু অটোমেটিকলি বড় হাতের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় হাতের অক্ষরে চলে এসেছে। আর পরেরটাতে আসি, সেটা হচ্ছে লোয়ার কেস। এটার অর্থ আপনি যত যেসব লেখাগুলো লিখবেন সেগুলো কিন্তু ছোট হাতের অক্ষরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছোট হাতের অক্ষরে চলে এসেছে। আর পরেরটা হচ্ছে ক্যাপিটাল ইচ, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো এটার মানে হচ্ছে যে আপনি এখানে যতগুলো শব্দ লিখবেন, তো আমি যদি এখানে আমার পদবিটাও লিখি, এখানে কিন্তু পদবিটার প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতের হয়ে আছে। তো আমি এটাকে সিলেক্ট করব এবং এই কেসের উপর ক্লিক করার পর এই ক্যাপিটাল ইস ওয়ার্ডের উপর ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শব্দের আগে কিন্তু বড় হাতের অক্ষর অটোমেটিকলি চলে এসেছে। আর এখানে আমরা আরেকটি হচ্ছে কেস মিস করেছি, সেটা হচ্ছে আপার কেস। আপার কেসের অর্থ হলো আপনি যেগুলো লিখবেন সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু বড় হাতের অক্ষরে চলে আসবে। আর লাস্টেরটা হচ্ছে টগল কেস। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরে কিন্তু এটা মানে হচ্ছে ছোট হাতের হয়ে যাবে। সরি, এখানে আমার ফন্টটা কারণে হচ্ছে না। এটাকে বলা হয় হচ্ছে টগল। আর এখানে কিন্তু আরেকটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি লেখাটিকে যত ডিজাইন করেছি সেগুলো কিন্তু আগের অবস্থায় চলে যাবে, মানে প্রত্যেকটা ফরম্যাট কিন্তু আগের অবস্থায় চলে যাবে। আমি এটাকে ফন্টে ক্লিক করেছিলাম, ফন্টটিও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় হচ্ছে টেক্সট ইফেক্ট, ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো লেখার স্টাইল দেখতে পাবেন।
এটার মাধ্যমে আপনাদের লেখার সৌন্দর্য বাড়াতে পারবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি লেখালেখি করি, তো আমার লেখাটি কিন্তু দেখতে পাচ্ছেন ওই রকম স্টাইলে কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে কালার করতে পারবেন। আবার এটাতে যদি আউটলাইন আনতে চান তাহলে এই আউটলাইনের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা কালো হয়ে আছে, এই যে আমি যদি এখানে হলুদ কালারটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন লেখার বাইরে কিন্তু একটা হলুদ রঙের কিন্তু একটা আউটলাইন চলে এসেছে। এইবার আসি হাইলাইটে। আপনারা অনেক সময় অনেক কিছু লেখালেখি করেন, তো সেটা লেখার পর আপনারা কিন্তু হাইলাইটও হাইলাইটও করতে চান। তা আপনারা কি ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করছেন? কারো তো রেসপন্সও পাচ্ছি না। জি স্যার। জি স্যার, আছি তো। মিউট করা আছে ভাই। আমি এখানে কিছু লেখালেখি করব। তো তার তো আমি সরাসরি না লিখে গুগল ক্রোম থেকে আমি একটি লেখা সিলেক্ট করব। তো আমি এই লেখাটিকে সিলেক্ট করছি। এই লেখাটিকে কপি করে আমি এখন ওয়ার্ডে বসাবো। আচ্ছা, তো ধরুন আপনারা কিন্তু অনেক সময় বইয়ে কিন্তু হাইলাইটের কলম দিয়ে লেখাটিকে কিন্তু মার্ক করে রাখেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু হাইলাইট করার জন্য লেখাটিকে আগে সিলেক্ট করতে হবে, এবং এই যে হাইলাইটার যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। আপনারা যদি এই হাইলাইটারের কালারটি যদি চেঞ্জ করতে চান তাহলে লেখাটিকে সিলেক্ট করার পর এখানে একটি এরো আইকন দেখতে পাচ্ছেন। এই এরো আইকনে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে কালারটি চেঞ্জ করতে পারবেন। এখানে সবুজ, নীল, গোলাপি অনেক কালারই রয়েছে এখানে। আর লেখার কালার চেঞ্জ করার জন্য আপনারা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যেটা নিচ দিয়ে কিন্তু একটা লাল রং রয়েছে, এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু লেখার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি সকল লেখার কালার যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু লেখাটিকে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু এর উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন লেখাটির কালারও কিন্তু লাল কালার হয়ে গেছে। আপনারা চাইলে লেখাটির কালার আরো চেঞ্জ করতে পারবেন অন্যান্য কালারে। এখানে নীল রং রয়েছে, কমলা রং রয়েছে, সবুজ, অনেকগুলো কালারই রয়েছে। তো আমাদের এই ফন্ট অপশনের প্রত্যেকটি কাজই শেখা শেষ। এবার আমরা শিখবো এই বুলেট প্যারাগ্রাফ লাইনের অপশনে। তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বুলেট। এই বুলেট কাজটা কি? আমি এখানে অনেকজনের নাম দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে শামীম ভাই। তো আমি শামীম ভাইয়ের নামটি এখানে লিখছি। তারপর শারমিন আক্তার নাম শারমিন আক্তার আপুকে দেখতে পাচ্ছি, তার নাম আমি এখানে লিখবো। এই লেখাটিকে এবার আমি সিলেক্ট করব, এবং যদি আমি এই বুলেট বুলেট বারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নামের আগে কিন্তু একটা বুলেট আইকন চলে এসেছে। এভাবে আপনারা আলাদা আলাদা, মানে ধরুন আপনি অনেক কিছু লিখেছেন সেটা কত প্রকার কি কি, তো কি কি সিলেক্ট করার জন্য কি কি লেখার জন্য আপনারা এই বুলেট বারকে সিলেক্ট করতে পারেন। আপনারা চাইলে বুলেটের আইকনও কিন্তু চেঞ্জ করতে পারেন, তার জন্য এই এরো আইকনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এগুলো কিন্তু লাগাতে পারেন। আর যদি আপনারা নাম্বার নাম্বার লাগাতে চান তো তার জন্য এই নাম্বার আইকনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নামের আগে কিন্তু নাম্বারও চলে এসেছে। এগুলোর কাজও তাই, তো আমি এটা বোঝাচ্ছি না।
এবার আসি অ্যালাইনমেন্টে। এখানে আপনি হচ্ছে এখানে একটা অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আর এবার এপাশে একটা আছে, এটা হচ্ছে সেন্টার। তো এই সেন্টার এই অ্যালাইনমেন্টের কাজটা কি? এই লেফট অ্যালাইনমেন্টের কারণে কিন্তু আমাদের এই লেখাটি কিন্তু বাম পাশের দিকে আছে। আর আমি যদি এই সেন্টার অ্যালাইনমেন্টের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের লেখাটি মিডিল পজিশনে চলে এসেছে। আর যদি আমি এই রাইট অ্যালাইনে ক্লিক করি, তাহলে কিন্তু এটা রাইটে চলে আসবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যালাইনমেন্ট, এটাই কিন্তু বই লেখার কাজে ব্যবহার করা হয়। তো এই জাস্টিফাইয়ের লেখাটি কি সেটা বোঝাই। আপনারা কিন্তু এই যে এই লেখা এই প্যারাগ্রাফটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাম দিক থেকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আছে, কিন্তু ডান দিকে সিরিয়াল বাই সিরিয়াল নেই। লেখাটি কিন্তু এই যে কন্টেনিং লেখাটি ভিতরের দিকে আছে, আবার এখানে দা লেখাটি বাইরের দিকে আছে। তো এই লেখাটিকে আমি এবার সিলেক্ট করব এবং এই জাস্টিফাই লেখার উপর ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন দুইটি মানে দুই পাশেই কিন্তু সারিবদ্ধভাবে লেখাগুলো আছে। এখানে কিন্তু কোনো আঁকা বাঁকা নেই, আগের মতন কিন্তু নেই। তো এইভাবে কিন্তু আপনারা লেখার সৌন্দর্য বাড়াতে পারবেন। এবার আসি হচ্ছে এই স্পেসিং এর স্পেসিংটা কি? আপনারা এখানে অনেক যদি লেখালেখি করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু একটা স্পেস থাকে। সেই স্পেসটিকে যদি আপনারা বাড়াতে চান, তাহলে এই স্পেসিং এ ক্লিক করবেন এই অ্যারো আইকনে। তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু অনেক স্পেস চলে এসেছে। তো আপনি কতগুলো স্পেস, কতটুকু স্পেস দিতে চান, তো সেটা এখানে সিলেক্ট করবেন আহ, আন্দাজ মতো। তো আমি এখানে 1.5 রেখে দিলাম। আর এবার আসা যাক, এটা হচ্ছে ডিক্রেস ইনডেন্ট। এই ডিক্রেস ইনডেন্টের কাজটা কি? এই ডিক্রেস ইনডেন্টের কাজ আমি এখানে দেখাই, যে আমি এখানে কিন্তু দুইজনের নাম লিখেছি। তো এটা আমি লেফট লাইনে রেখে দিলাম। এই ডিক্রেস ইনডেন্টের কাজ এই আমি প্রথমে ডান পাশেরটাতে দিয়ে দেখাই ইনক্রিজ ইনডেন্ট। আমি যদি এই ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি, তাহলে কিন্তু লেখাটি রাইটে চলে আসবে। আর যদি আমি এই ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি, ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি, তাহলে কিন্তু এটা লেফটে চলে আসবে। তো এভাবে আপনারা আপনাদের লেখাটির জায়গা পরিবর্তন করতে পারবেন। এবার আসি এখানে শেডিং। এই শেডিং এর কাজটা কি? এখানে আপনারা একটু বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, কারণ এখানে কিন্তু হাইলাইটও রয়েছে। হাইলাইট আর শেডিং এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই শেডিং এর কাজটা হচ্ছে যে আপনি যদি কোনো লেখাটিকে কোনো লাইনটিকে যদি আপনি হাইলাইট করে রাখতে চান, তাহলে এই শেডিং এর কালারটি চেঞ্জ করে দিবেন। এখানে ক্লিক করার পর আমি যদি এই শেডিং এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন পুরো লাইনটি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি আমি এই হাইলাইটের উপর ক্লিক করি, তাহলে কিন্তু একটি নির্দিষ্ট লেখাটা এটি হাইলাইট হয়ে যাবে। এটাই হচ্ছে শেডিং এবং হাইলাইটের কাজ। একটি লেখাকে নির্দিষ্টভাবে হাইলাইট করাটাকেই হাইলাইটের কাজ বলে, হাইলাইট বলে। আর যদি একটি লেখার পুরো লাইনটাকে যদি আমরা হাইলাইট করে রাখতে চাই, তাহলে আমরা শেডিং ইউজ করব। আমরা চাইলে এখানে বর্ডারও রাখতে পারি। তো তার জন্য এই বর্ডার আইকনে ক্লিক করব। এখানে অনেকগুলো বর্ডারের মানে অপশন দেখতে পাচ্ছেন। টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। আমি যেটার উপর ক্লিক করব সেই বর্ডারে কিন্তু ওইদিকে চলে যাবে। আর এবার আরেকটা খুবই মজাদার একটা হচ্ছে টপিকে আসি। আমি এখানে 1 2 3 লিখি, কিন্তু উলট পালট ভাবে। যেমন 2 4 6 8, 1 3 5 7। লেখাটা কিন্তু একদম উলট পালট ভাবে রয়েছে। তো এই লেখাটিকে আমরা সহজেই মানে সঠিক সারিবদ্ধভাবে আনার জন্য আমরা এই যে এ থেকে জেড পর্যন্ত একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় শর্ট আইকন। তো এটা আমরা শর্টকাটে লেখার জন্য এটার উপর ক্লিক করব এবং এখানে প্যারাগ্রাফ অপশনটিকে সিলেক্ট করে ওকে তে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে, যে 1 2 3 4 5 সিরিয়াল বাই সিরিয়ালই কিন্তু চলে এসেছে।
আমি যদি এখানে এবিসিডিও কিন্তু লিখি, ধরেন এ সি ডি বি ই, এবার আমি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে, যে এ বি সি ডি ই। তো এইভাবে আপনারা আপনাদের লেখার আহ, সৌন্দর্যটাকে বাড়াতে পারবেন এবং সারিবদ্ধভাবে লিখতে পারবেন। তো এই স্টাইল অপশনে আমি না আসি, এটা আমাদের অত গুরুত্বপূর্ণ না। আমরা এডিটিং অপশনে আসবো। এই যে এডিটিং লেখা দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে কি কি আছে? ফাইন্ড আর রিপ্লেস। এই ফাইন্ড এন্ড রিপ্লেসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটি বই লিখেছেন, তো অনেকগুলো লেখা আছে, তো আপনি সেখান থেকে একটি শব্দকে খুঁজে বের করতে যাচ্ছেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? এই ফাইন্ড লেখার উপর ক্লিক করতে হবে। ফাইন্ড লেখাটি ক্লিক করার পর আপনারা এই বাম দিকে একটি নেভিগেশন বার দেখতে পাচ্ছেন। এখানে আমরা আমরা যেটাকে খুঁজবো সেটাকে এখানে লিখবো। তো ধরুন আমি এখানে অফ লেখাতে অফ লেখাকে খুঁজতে যাচ্ছি, তো আমি এখানে অফ লিখবো। এই যে আমাদের এই লেখাটির মধ্যে যতগুলো অফ রয়েছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড আমাকে খুঁজে দিয়েছে। এইভাবে আপনারা চাইলে আপনাদের মানে নির্দিষ্ট লেখাটিকে খুঁজে বের করতে পারবেন। এবার আসি রিপ্লেসে। রিপ্লেসের কাজটা কি? আপনি যদি কোনো লেখাটিকে পরিবর্তন করে তার জায়গায় অন্য কিছু লিখতে যাচ্ছেন, তো সেজন্য এটা এখানে রিপ্লেসে ক্লিক করার পর আপনি যেটা পরিবর্তন করবেন সেটাকে লিখবেন। তো আমি অফটিকে পরিবর্তন করতে যাচ্ছি, তো এখানে অফ আগে থেকে আছে, তাই আমি এই রিপ্লেস উইথে ক্লিক করব এবং এটার জায়গায় আমি যেটাকে লিখবো সেটাকে আমি সিলেক্ট করব। তো ধরুন আমি অফটিকে অ্যাড করতে চাচ্ছি, তো তার জন্য আমি এখানে অ্যাড লিখে দিব এবং এই রিপ্লেস অলে ক্লিক করব, এবার ইয়েস করে দেব। এই যে এখানে কিন্তু অফ ছিল, তার জায়গায় কিন্তু অ্যাড লেখাটি এসেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের লেখাটির পরিবর্তন করতে পারবেন। এবার আমরা আসবো ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের কাজটা কি? ইনসার্ট ট্যাবে কি কি আছে? আপনারা একটি বই লিখেন, কিন্তু বইটির আগে কিন্তু আপনারা অনেক সময় কভার দিয়ে থাকেন, তো কভারটি এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু লেখা হয়, ডিজাইন করা হয়। এই যে এখানে কভারে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো কভার দেখতে পাচ্ছেন। এই এইসব কভারের উপর যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। তার জন্য এখানে আমি একটি কভারকে সিলেক্ট করব। ধরুন আমি এই লেখাটিকে এই কভারটিকে এডিট করব, তার জন্য ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এই কভারটি কিন্তু আমাদের পেজে চলে এসেছে। এখানে আপনারা আপনাদের সেই বইয়ের টাইটেলটা লিখতে পারবেন এবং আপনারা চাইলে এখানে আপনাদের যে বিষয়ে লিখতে যাচ্ছেন সেই বিষয়ে ছবিটাও কিন্তু অ্যাড করতে পারবেন। আপনারা এখানে আপনাদের ওই বইয়ের লেখকের নামও কিন্তু আপনারা লিখতে পারবেন। এভাবেই কিন্তু বইয়ের কভারটি ডিজাইন হয় মাইক্রোসফট ওয়ার্ড মাধ্যমে। এখানে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি আরেকটি পেজ নিতে চান তাহলে কিন্তু এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। আর যদি আমি এখানে কিছু লেখালেখি করি, উপরের পেজেও আমি কিছু লিখবো। এই পেজ দুইটির মাঝখান দিয়ে যদি আমি কোনো পেজ আনতে চাই, তাহলে এই পেজে ক্লিক করার পর এই পেজ ব্রেকের উপর ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এই মাঝখানে কিন্তু একটি পেজ চলে এসেছে। এবার আসি টেবিলে। আপনারা অনেক সময় তালিকা তৈরি করেন, তো তালিকা তৈরি করার জন্য কিন্তু এই টেবিলটি ব্যবহার করা হয়। আমি যদি এই টেবিলের উপর ক্লিক করি এবং এখানে যদি আমরা এই টেবিলের বক্সটিকে যদি সিলেক্ট করি, আপনি কতটি বক্স নেন সেটাকে যদি সিলেক্ট করি, তাহলে এখানে কিন্তু সেই বক্সগুলো চলে আসবে। এই যে আপনারা চাইলে বক্সটিকে এই টিকে কিন্তু সাইজটি কিন্তু বড় করতে পারবেন। এই যে এখানে কিন্তু এই তালিকাটির সাইজ বড় হয়ে গেছে। এবার আপনারা যদি এই লেখাটিকে যদি সিলেক্ট করেন, এবার শেডিং এ যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এই বক্সটির কালারও কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এটাই হচ্ছে টেবিলের কাজ।
এইবার আসা যাক পিকচার। আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে যদি কোনো ছবি থাকে তাহলে আপনারা এই পিকচারে ক্লিক করে এই ছবিটি ওই ছবিগুলোকে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আনতে পারবে। আমি পিকচারের উপর সিলেক্ট করলাম। আর এবার আমি এখানে একটি ছবি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। আর আপনি যদি এই ছবির পেছনে যদি বর্ডার দিতে চান তাহলে এই বর্ডারের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে কালো কালারটিকে সিলেক্ট করলাম। আমার ছবিটা কিন্তু বর্ডার চলে এসেছে, কিন্তু এটা ছোট হয়ে আছে। তো তার জন্য আমি এই পিকচারের বর্ডারে এসে এই ওয়েটে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি ওয়েটটি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটি সহজে বোঝা যাচ্ছে যে আমার ছবির পাশে কিন্তু একটি বর্ডার রয়েছে। আর এই ছবিটিকে যদি আরো সৌন্দর্য বাড়াতে চান তার জন্য এই যে একটি এরো আইকন আছে এটার উপর ক্লিক করার পর আপনারা চাইলে ছবিটির সৌন্দর্য কিন্তু আরো বাড়াবেন। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি ইফেক্টে চলে আসেন, এখানে যদি গ্লো এর উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার চলে আসবে। তার মাধ্যমে কিন্তু আপনাদের ছবিটি গ্লো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে, বা শ্যাডো চলে আসবে। এইবার আসি অনলাইন পিকচার। আপনি এখানে এই অনলাইন পিকচারের মাধ্যমে অনলাইন থেকে ছবি অ্যাড করতে পারবেন। আমি এই অনলাইন পিকচারের উপর ক্লিক করলাম। এখানে ইন্টারনেট সমস্যার কারণে, মানে নেটওয়ার্কের কারণে এটা আসছে না। এবার আপনি এখানে শেপ দেখতে পারবেন। এই শেপের উপর ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু এড করতে পারবেন। আপনি এবার আমি এখান থেকে একটি পতাকা ডিজাইন করে দেখাই। আমি এই শেপটিকে সিলেক্ট করলাম এবং এখানে একটি মাউসের লেফট বাটনে চেপে এটাকে বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইজটি কিন্তু চলে এসেছে। এবার আমি এটার কালার চেঞ্জ করব। তো তার জন্য আপনারা আপনাদের মাউসের লেফট বাটনের উপর ডবল ক্লিক করবেন এই শেপটির উপর সেট করার পর। তারপর এই যে এখানে শেপ ফিল দেখতে পাচ্ছেন, এই শেপ ফিলটিকে সিলেক্ট করার পর আপনারা এখানে শেপের কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে সবুজ রং করে দিলাম এবং আমি এখানে এই পতাকা তৈরি করার জন্য আবারও এখান থেকে একটি সার্কেল নিব। এই যে আমি এখান থেকে একটি সার্কেল নিলাম এবং এখানে সার্কেলটি দিয়ে দিব। আবারও আমি শেপ ফিলের উপর ক্লিক করার পর এটার কালার চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের পতাকা কিন্তু তৈরি করা শেষ। এইভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনারা ডিজাইনও কিন্তু করতে পারবেন। এবার আসি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজটা কি? আমি যদি স্মার্ট আর্টের উপর ক্লিক করি তাহলে আপনারা এখানে অনেকগুলো কিন্তু স্মার্ট আর্ট দেখতে পাবেন বা গ্রাফিক্স দেখতে পাবেন। ধরুন আমি এখানে সাইকেলের উপর ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডিজাইন চলে এসেছে। ধরুন আপনার একটি টিম আছে, তো আপনি প্রথমে আপনি এখানে একটি সার্কেল নিয়ে নেবেন। এই সার্কেলে আপনার নামটি লিখবেন এবং আপনার টিমে যেসব ব্যক্তিরা রয়েছে সেসব ব্যক্তিদের এখানে নাম লিখে দিবেন। এভাবে কিন্তু প্রজেক্ট তৈরি করা হয় যে তার টিমে কতজন ব্যক্তি রয়েছে। এবার আসি স্ক্রিনশটে। আপনি চাইলে স্ক্রিনশটের মাধ্যমে আহ, এখানে মানে বাইরে থেকে যদি স্ক্রিনশট নিতে চান তো আপনাকে বাইরে যাওয়া লাগবে না, এখানে আপনি এই স্ক্রিন ক্লিপে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। এবার আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিলাম। আমি এইটুকু অংশকে স্ক্রিনশট নিব তাই আমি এটাকে সিলেক্ট করলাম। এবার দেখছেন আমার পেজে কিন্তু স্ক্রিনশটটি কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। এভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের পেজে বসাতে পারবেন। এগুলো অপশনাল, এগুলা হচ্ছে আপনাদের
খুব একটা প্রয়োজন নেই। অনলাইন ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটা মিডিয়া বারে আছে। আপনি এই অনলাইন ভিডিওতে ক্লিক করার পর অনলাইন দিয়ে কিন্তু ছবি অ্যাড করতে, ভিডিও অ্যাড করতে পারবেন। হাইপার লিঙ্ক, বুকমার্ক এগুলো আমাদের প্রয়োজন নেই। এবার হেড এন্ড ফুটার দেখতে পাচ্ছেন। হেড এন্ড ফুটারের কাজটা কি? আমি যদি এখানে ক্লিক করি এবং হেডার একটি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম উপরের দিকে আমাদের মার্জিনের উপরে কিন্তু লেখার একটি অপশন চলে এসেছে। অনেক সময় দেখেন যে গাইডের উপরে কিন্তু গাইডের কোম্পানির নাম লেখা থাকে, যেটা কিন্তু মার্জিনের উপরে থাকে। লেকচার পাবলিকেশন, পাঞ্জেরি পাবলিকেশন, এরকম এগুলো গাইড কোম্পানির নাম। এভাবে কিন্তু উপরের দিকে লেখা থাকে। আর পরবর্তীতে এগুলা কিন্তু ওগুলার প্রশ্ন উত্তর ওগুলো সব নিচের দিকে লেখা থাকে, মার্জিনের নিচের দিকে। আর নিচের দিকের কাজ হচ্ছে অনেক সময় নিচের দিকেও কিন্তু ওগুলা লেখা দেখতে পারেন। তো এই ফুটারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই নিচের দিকেও কিন্তু লেখালেখি করতে পারেন। আর শর্টকাটে যদি আপনারা হেড অ্যান্ড ফুটারে আনতে চান, তাহলে একদম উপরের দিকে আপনাদের মাউসের পয়েন্টার এনে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু হেড অ্যান্ড ফুটার চলে আসবে। আবার এখানে যদি ক্লোজ হেডারে ক্লিক করেন, তাহলে কিন্তু হেডারটি চলে যাবে। এইবার আসি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজটা আমরা প্রথমে দেখেছি। ওটা হোমবারেও ছিল। এবার আমি এই পেজ নাম্বারে আসি। এই পেজ নাম্বারে আসার পর আপনারা এখানে পেজ নাম্বার দিতে পারবেন। ধরুন এখানে 1 নাম্বার পেজ, যেটা হেডারে থেকে গেছে। আবার যদি আমরা পরের পেজে আসি, ইনসার্টে আসার পর sorry, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেজ চলে এসেছে। এই যে এখানে কিন্তু 2 নাম্বার পেজ। আবার পরের পেজে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকে 3 নাম্বার পেজ চলে এসেছে। এভাবে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নম্বর দেওয়া হয়। এবার এখানে ইকুয়েশন অপশন দেখতে পাচ্ছেন। যারা গণিত নিয়ে গণিতে হায়ার ম্যাথ পড়াশোনা করেন, তারা কিন্তু এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন। এখানে অনেকগুলো গাণিতিক সূত্র দেখতে পাচ্ছেন। এই সূত্রের উপর ক্লিক করে যে লগ আছে, এক্স আছে, এগুলো কিন্তু আপনারা লিখতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে সিম্বল, এটার মাধ্যমে কিন্তু এখানে অনেকগুলো আইকন অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন চলে এসেছে। তো আমাদের ইনসার্টের বিষয়টি কিন্তু শেখা শেষ। এবার আমি ডিজাইন বারে চলে যাব। এই যে এখানে কিন্তু কালার অপশন দেখতে পাচ্ছেন। এই কালারের অপশনের কাজটা কি? এটা হচ্ছে সরি, এটা হচ্ছে থেমের কালার। আপনারা এখানে যদি কোনো লেখালেখি করেন, তাহলে কিন্তু ওটা থেম চেঞ্জ হয়ে যাবে। আর যদি ফন্টে আসি, এটাও কিন্তু আমরা আগের পেজে দেখেছি। এখানে এখানে কিন্তু আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কের কাজটা কি? এই ওয়াটারমার্কের কাজটা হচ্ছে আপনি একটি পিডিএফ লিখেছেন, তো এটাকে কেউ কপি করতে পারবে না, তার জন্য আপনি এই ওয়াটারমার্কে সিলেক্ট করতে পারেন। এখানে ওয়াটারমার্ক সিলেক্ট করার পর যদি এখানে এই কাস্টম ওয়াটারমার্কে সিলেক্ট করি, কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করার পর একটি লেখার বার চলে আসবে। এই যে নো ওয়াটারমার্ক। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবিতেও কিন্তু ওয়াটারমার্ক দিতে পারবেন। তার জন্য এই পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করতে হবে এবং এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা কিন্তু পিকচার সিলেক্ট করতে পারবেন। আর টেক্সট যদি আপনারা ওয়াটারমার্ক করতে চান, তার জন্য কিন্তু এই টেক্সট ওয়াটারমার্কে সিলেক্ট করতে হবে এবং আমাদের ভাষা সিলেক্ট করতে হবে, ফন্টটিকেও সিলেক্ট করতে হবে, এবং আপনি যেটা লিখতে চান সেটা এই যে টেক্সট বা কিন্তু লিখতে হবে। তো ধরুন আমি এখানে ইউনিক আইডি লিখতে চাই, তো তার জন্য আমি এখানে ইউনিক আইডি লিখবো। এই যে আমাদের কিন্তু ইউনিক আইডি লেখাটি চলে এসেছে ঝাপসা ভাবে। এটার উপর দিয়ে যদি আমরা কোনো কিছু লেখালেখি করি, তাহলে কিন্তু অনেকে কিন্তু এটাকে কপিরাইট করতে পারবে না, বা কপি করে কেউ মানে আলাদাভাবে বিক্রি করতে পারবে না।
আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আমাদের রেফারেন্সের কাজগুলো শেষ। লেআউটের সরি, রেফারেন্স আর লেআউট এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। ও সরি, লেআউটটা প্রয়োজন আছে। এটা হচ্ছে মার্জিন সিলেক্ট করা। আপনারা এখানে মার্জিন সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু টপ লেফট এবং বটম রাইট দুই সাইডেই কিন্তু 1 ইঞ্চি করে যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নর্মাল সাইজ। এখানে কিন্তু আগে থেকে নর্মাল সাইজ সিলেক্ট করা আছে। তারপর এখানে ওরিয়েন্টেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে। এটার মাধ্যমে কিন্তু পেজটিকে পাতালো ভাবে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু একদম আড়াআড়ি ভাবে চলে এসেছে। এখানে পেজের সাইজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেজের সাইজ সিলেক্ট করতে পারবেন। পেজেরও কিন্তু সাইজ রয়েছে। লেটার আছে, তারপর হচ্ছে ট্যাবলয়েড আছে, লিগেল আছে, স্টেটমেন্ট পেপার আছে, তারপর A4, A3, A5, B5 অনেকগুলো পেজের কিন্তু সাইজ রয়েছে। আবার এখানে কলামও কিন্তু অ্যাড করতে পারবেন। কলম ভাবে কিন্তু লিখতে পারবেন। আপনারা চাইলে এখানে কাস্টমাইজ ভাবে কিন্তু পেজের হচ্ছে মার্জিন কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই যে লিফটে বা রাইটে, এখানে এটার মাধ্যমে কিন্তু আপনারা লেখালেখি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন পেজের মার্জিনকে। এবার মেইলিং, রিভিউ এগুলোর আমাদের খুব একটা প্রয়োজন নেই। ভিউয়েরও কোনো প্রয়োজন নেই। তো আমাদের প্র্যাকটিক্যাল এর কাজটি কিন্তু শেষ। এবার আমি পাওয়ার পয়েন্টে চলে আসি এবং আপনাদেরকে স্ক্রিনটি শেয়ার করে দেখাই। আমাদের কিন্তু কিবোর্ড কমান্ড রয়েছে। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো কিন্তু সহজেই করতে পারবো কিভাবে, শর্টকাটে। তো সেই শর্টকাট কিবোর্ডটি কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। আপনারা চাইলে এটাকে নোট করতে পারবেন, আবার স্ক্রিনশটও কিন্তু নিতে পারবেন। আচ্ছা, এটা আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার পর যাদের যাদের স্ক্রিনশট নেওয়া হবে তারা কিন্তু হ্যান্ড রেজ করবেন। আশা করি সবারই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখানে আরেকটি পেজ রয়েছে, এই পেজটিকেও আপনার স্ক্রিনশট নিয়ে নিন। তো আশা করি সকলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো অনেকে কিবোর্ডে লেখালেখি করেন বা কিবোর্ড অনেকেই দেখেছেন। তো আপনারা বলতে পারবেন যে কেন কিবোর্ডের অক্ষরগুলোকে কিন্তু উলটপালট ভাবে লেখা হয়? উলটপালট ভাবে লেখা হয় এটা একটাই কারণ যে আমাদের একটি গল্প বলে শোনায় আপনাদেরকে। ধরুন এখানে আমি শারমিন আপুকে দেখতে পাচ্ছি। তো তার বাড়িতে অনেকগুলো ইঁদুর রয়েছে আর একটি বেড়াল রয়েছে। তো সেই বেড়ালটিকে, ধরুন সেই বেড়ালটি কিন্তু ঘন্টায় একটি করে ইঁদুর ধরতে পারে। তাহলে তার 10টি ইঁদুর ধরতে কমপক্ষে 10 ঘন্টা সময় লাগবে। কিন্তু তার যদি 10টা বিড়াল থাকে তাহলে কিন্তু সেই 10টা ইঁদুরকে খুব সহজেই কিন্তু ধরতে পারবে। তো এখানেও কিন্তু এই কিবোর্ডের অক্ষরগুলার ওলটপালট দেওয়া আছে সেই কারণেই যে আপনি যদি ওলটপালট ভাবে লেখার কারণ আপনার হাতের কিন্তু 10টা আঙ্গুলই কিন্তু সেই কিবোর্ডের বাটনের উপর পড়বে। তাহলে আপনার লেখা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ক্লায়েন্টের কাছে কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের লেখাটি জমা দিতে পারবেন। তো সেই জন্যই কিন্তু
এই তাড়াতাড়ি লেখার জন্য এই কিবোর্ডের অক্ষরগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে রয়েছে। আর আপনাদের হাতের লেখা ফাস্ট করার জন্য আমি একটি সহজে ট্রিক্স দেখাই। আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে। আমি এখানে গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আপনারা গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন টাইপিং টেক্সট স্পিড। এই লেখাটির উপর এই লেখা দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, সেটি হচ্ছে লাইভ চ্যাট। এই লাইভ চ্যাটের উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা খুব এখানে থেকে টাইপ টেস্ট করতে পারবেন। এখানে 60 সেকেন্ড 60 সেকেন্ড দিবে, তো আপনি 60 সেকেন্ডে কতগুলো লেখালেখি করতে পারবেন উম, সেটা আপনি দেখবেন এই ওয়ার্ডে। এইখানে এই 60 সেকেন্ড হওয়ার পর এখানে আপনারা রেজাল্ট দেখতে পারবেন যে আপনি কতগুলো ওয়ার্ড লিখেছেন, আপনাদের অ্যাকুরেসি কত ছিল, আপনি মিনিটে কতগুলো লিখেছেন। আমি এখান থেকে লেখালেখি শুরু করছি। আপনারা যখন কিবোর্ডের একটি কোনো না কোনো বাটনে ক্লিক করবেন এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমরা এখানে আমি এখানে হচ্ছে 24 বার কিন্তু আমি এই কিবোর্ডের উপর ক্লিক করেছি। এভাবে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। আমার অ্যাকুরেসি ছিল হচ্ছে 96%, যা মোটামুটি আসে। আমি এখানে জুমের মধ্যে আছি, সেই জন্য আমার হচ্ছে নেট প্রবলেমের কারণে এটা খুব কম হয়েছে। আপনারা যদি এটা নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন অনেক হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে তাড়াতাড়ি লেখার ট্রিক্স। আর মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় দেখেন যে লেখা হয় এ ইউ। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি। অনেক সময় কিন্তু কম্পিউটারের ট্রেনিং এর সময় কিন্তু এটা কিন্তু লেখালেখি হয়। এটা লেখার কারণটা কি, এখানে যতগুলো লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরে আছে এ থেকে জেড পর্যন্ত। এটার মাধ্যমে আপনার কিবোর্ডের প্রত্যেকটা বাটনে কিন্তু আপনাদের আঙ্গুল যাবে। এবার আসি অ্যাসাইনমেন্টে। আপনাদের অ্যাসাইনমেন্টটা কি? হচ্ছে প্রথমে সিভি মেকিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ডিজাইন আর্ট। আপনারা আজকের ক্লাস থেকে এইগুলো কিভাবে সিভি মেক করবেন, প্যারাগ্রাফ রাইটিং করবেন এবং ডিজাইন আর্ট করবেন, যেটা ইনসার্টের শেপের মাধ্যমে দেখিয়েছি ডিজাইন আর্টটি। তো আপনি ওখান থেকে একটি ডিজাইন তৈরি করবেন বা আপনি চাইলে পতাকাও তৈরি করতে পারেন। এভাবে আপনারা হচ্ছে হোমওয়ার্ক করে আপনাদের সিনিয়রের কাছে দিয়ে দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। এখন কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তন্ময় রাফিন ভাই, আপনার কি কোনো সমস্যা হয়েছে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে? এখন এটা ভাই প্র্যাকটিস করলে আর কি ভাই একটু সুবিধা হবে আমার জন্য আর কি। ব্যাপারটা হ্যাঁ, আপনি বুঝেছি হচ্ছে কিন্তু আর কি প্র্যাকটিস করতে হবে আর কি। হুম আর হচ্ছে আপনাদের জন্য আরেকটি ক্লাস কিন্তু রেডি করে রেখেছি আমি, সেটা হচ্ছে ফোনের মাধ্যমে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি করবেন। তো সেটার জন্য কিন্তু চমৎকার একটি ক্লাস রেকর্ড করা আছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি সেই ক্লাসটি ইউটিউবে পেয়ে যাবেন। কারণ এখানে অনেকেই ফোন ইউজার আছে যারা কিনা হচ্ছে, যাদের ল্যাপটপ নেই, আজকের ক্লাসটা অনেকে বুঝতে পারবে না। তো তারা কিন্তু ফোনের মাধ্যমেও কিন্তু সেই বিষয়গুলো আমি অলরেডি রেডি করে রেখেছি, সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ইউটিউবে পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটি ক্লাসে।